বাড়িতে কোনো রকম আনাজপাতি না থাকলে বা প্রতিদিন হাবজি গুবজি একগাদা সবজির তরকারি খেতে ইচ্ছা না করলে করে ফেলতে পারেন এই সিম্পল রেসিপিটা। খেতেও যেমন ভালো লাগে তেমন শরীরের জন্যও খুব ভালো, আর রান্না করতেও লাগে মাত্র 7-8 মিনিটের মতো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। কড়াতে প্রথমেই কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। সর্ষের তেলের বদলে আপনারা সাদা তেলও দিতে পারেন, তবে সর্ষের তেলের টেস্টটা আমার ভালো লাগে বলে আমি সর্ষের তেল দিয়ে করি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিলাম, নাহলে ফোড়নের মশলাগুলো পুড়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া রসুন। অনেকে এর মধ্যে একটু আদা কুচিও দেয়, কিন্তু আদা কুচি দিয়ে এই রান্নাটার টেস্ট আমার ভালো লাগে না বলে আমি সেটাকে অ্যাভয়েড করেছি। আপনারা দিলেও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটু চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা যেরকম খাবেন সেই অনুযায়ী নেবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এটা খুব সহজ একটা রান্না, খুব কম উপকরণও লাগে, তেমন একটা মশলাপাতিও লাগে না, আর খুব কম সময়ে হয়েও যায়। পেঁয়াজটাকে একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতার গন্ধটা কিন্তু এই রান্নাতে দারুণ আসে, আর আমি একটু বেশি করে এই কারি পাতা দিচ্ছি। পেঁয়াজটাকে খুব বেশি লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই। মোটামুটি পেঁয়াজগুলো একটু স্বচ্ছ হয়ে ভাজা ভাজা গন্ধটা উঠে যাবে, আর পেঁয়াজের প্রত্যেকটা পাপড়ি আলাদা আলাদা মতো হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ভেজে নিলেই হবে। মিনিট কয়েক নাড়াচাড়া করতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দেখেই বুঝতে পাচ্ছেন পেঁয়াজটা খুব একটা লালচে করে ভাজিনি, জাস্ট রঙটা পরিবর্তন হয়ে গেছে, আর পেঁয়াজটার থেকে বেশ সুন্দর ভাজা গন্ধটা উঠে গেছে। এবারে কয়েকটা মশলা দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হিং, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এটা টেস্ট আর কালারটাও বেশ ভালো আসে, তবে যদি আপনারা ঝাল খুব একটা বেশি পছন্দ না করেন সেক্ষেত্রে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন বা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে, টেস্টটা ভালো আসবে না। ওই বড় জোর 20 থেকে 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এই রান্নার মূল উপকরণ। আমি এখানে বেশ অনেকটা পরিমাণ টক দই ফেটিয়ে রেখেছি। টক দইটা দিয়ে দিলাম, আর টক দইয়ের বাটিটা ধুয়েই সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি। আপনারা গ্রেভিটা যেরকম রাখবেন সেই অনুযায়ী জল ইউজ করতেও পারেন, বা শুধু দইটা দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে থিকনেসটা আরও বেশি আসবে। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়েতে রেখে করতে হবে, না হলে দইটা ফেটে যাবে। আর একটা টিপস দিই, আপনাদের দইটা যদি পুরনো হয় সেক্ষেত্রে সামান্য একটু ময়দা দই ফেটানোর সময় একটু দিয়ে নেবেন, সেক্ষেত্রে দইয়ের যে কোনো তরকারি কিন্তু ফেটে যাওয়ার ভয়টা থাকে না। এখন গ্যাসের ফ্লেম একদম লোয়েতে রেখে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যতক্ষণ না দইটা ফুটতে শুরু করছে। আর মাঝে মাঝে কিন্তু খুন্তি করে নাড়িয়ে দিতে হবে, নাহলে তলার দিকে লেগে যেতে পারে বা দইটা ফেটে যেতে পারে। তো দেখুন এই মুহূর্তে কিন্তু দইটা অল্প অল্প করে ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ভেজে রাখা বেসন বড়া। এই সময় আপনারা রান্নাটা বেসন বড়া দিয়েও করতে পারেন, বা সেদ্ধ করা আলু হাতের সাহায্যে ওই হালকা করে ভেঙে নিয়েও কিন্তু রান্নাতে দিয়ে রান্নাটা করতে পারেন। এখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন দইটা অলরেডি যখন ফুটতে শুরু করে দিয়েছে তারপরে কিন্তু আমি নুনটা দিলাম। নুনটা স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যেটা টক দইয়ের স্বাদটাকে অনেকটা ব্যালেন্স করে দেবে, আর তরকারির স্বাদটা ভালো লাগবে। চিনিটা আপনাদের ইচ্ছা হলে স্কিপও করতে পারেন, একটু টক ঝাল মতো খেতে হবে সেক্ষেত্রে। দইয়ের গ্রেভিতে বেসন বড়াগুলো দেওয়ার পর আরও 2-3 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি। এই মুহূর্তে রান্নাটা একদম রেডি গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।